আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 40তম BCS এর বাংলা প্রশ্ন নিয়ে পড়াশোনা করব। আমাদের প্লেলিস্ট এমনভাবে তৈরি করা হচ্ছে আপনাদের জন্য যাতে করে আপনারা টপিক বেসড BCS এর প্রশ্ন নিয়ে পড়াশোনা করতে পারেন। আমরা একটি ভিডিওতে সম্পূর্ণ জব সলিউশন না নিয়ে এসে আমরা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আমরা প্লেলিস্ট তৈরি করছি, যাতে করে আপনারা যদি আপনাদের পছন্দ মতো যে সাবজেক্টে প্লেলিস্টে প্রবেশ করেন, লাইক আপনারা যদি বাংলাতে প্রবেশ করতে চান কিংবা ইংলিশে প্রবেশ করতে চান, সেই প্লেলিস্টে ঢুকে আপনারা প্রিভিয়াস যত BCS এর বাংলা থেকে যেসব প্রশ্ন এসেছে সেগুলো 1 বাই 1 করে ভিডিওতে পেয়ে যাবেন। ঠিক একইভাবে ইংলিশে প্লেলিস্টে আপনারা 1 বাই 1 করে ইংলিশে প্লেলিস্টের ইংলিশের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আমি এই ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। তো এর জন্য আপনাদের জন্য এভাবে আমরা প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি। এছাড়াও কিন্তু আমাদের জব সলিউশনের প্লেলিস্ট রয়েছে, বিভিন্ন ইয়ার বেসড জব সলিউশন এবং প্রাইমারি জব সলিউশন। সেখানে সম্পূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি এবং সেখানেও আপনারা এভাবে শুনেই মুখস্থ করে নিতে পারবেন। সো আমি আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়বেন, যাতে করে আপনারা এভাবে শুনেই আপনারা সম্পূর্ণ জব সলিউশনটা কমপ্লিট করতে পারেন অথবা রিকল করে নিতে পারবেন। তো চলুন এখন আমরা আমাদের পড়াটা শুরু করে দিই। অভিরাম শব্দের অর্থ। অভিরাম শব্দের অর্থ সুন্দর। অভিরাম শব্দের অর্থ সুন্দর। অভিরাম শব্দের অর্থ সুন্দর। দানাদিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? দানাদিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী তৃতীয় বিভক্তি। দানাদিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? দানাদিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী তৃতীয় বিভক্তি। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। কৃত প্রত্যয় সাধিত শব্দ খেলনা। কৃত প্রত্যয় সাধিত শব্দ খেলনা। এই যে খেল যোগ অনা, খেলনা, এটি বাংলাকৃত প্রত্যয় যে অনাযোগে, বাংলাকৃত প্রত্যয় অনাযোগে গঠিত। এরকম আরো কিছু আমরা দেখি, যেমন দুল যোগ অনা, দুলনা বা দোলনা, মানে দোলনা থেকে দোলনা। তারপর দে যোগ অনা, দেনা। কাঁধ যোগ অনা, কান্না। সো এগুলো হচ্ছে বাংলাকৃত প্রত্যয় সাধিত শব্দ, কারণ অনা হচ্ছে বাংলাকৃত প্রত্যয়। তো খেল যোগ অনা, খেলনা, এটি হচ্ছে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ। অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা। আচ্ছা, এটা আসলে সত্যায়িত এবং প্রত্যয়িত দুটোই হয়, তবে যেহেতু সত্যায়িত আমাদের অপশনে আগে আছে তাই সত্যায়িতই আমরা দাগাবো। প্রত্যয়িত হয়, দুটোই অ্যান্সার, বাট মানে আমাদের অপশনে যেটা থাকে সেটা কি প্রায়োরিটি দেওয়া হয়। সো অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা সত্যায়িত। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে এই যে প্রজ্জ্বল, প রফলা, তারপর হচ্ছে ওকার, বর্গীয় জ ব, যুক্তাক্ষর ল, প্রজ্জ্বল। এটি হচ্ছে শুদ্ধ বানান। প রফলা ওকার, বর্গীয় জ ব, যুক্তাক্ষর ল, প্রজ্জ্বল। প রফলা ওকার, বর্গীয় জ ব, যুক্তাক্ষর ল, প্রজ্জ্বল, শুদ্ধ বানান। যোজনা কোন শ্রেণীর শব্দ? অর্থ তৎসম। যোজনা কোন শ্রেণীর শব্দ? অর্থ তৎসম। যোজনা কোন শ্রেণীর শব্দ? অর্থ তৎসম। বাংলা ভাষার কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে অর্থ তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম মানে হচ্ছে আধা সংস্কৃত। যেমন সংস্কৃত হচ্ছে আমার জ্যোৎস্না, জ্যোৎস্না, আর অর্ধ তৎসম হচ্ছে জ্যোৎস্না। তৎসম হচ্ছে গ্রাম, অর্ধ তৎসম গেরাম। তৎসম গৃহিণী, অর্ধ তৎসম হচ্ছে গিন্নি। তৎসমতে প্রণাম, অর্ধ তৎসমতে পেন্নাম। সো এগুলো হচ্ছে আমাদের অর্ধ তৎসম শব্দ। এই যে জ্যোৎস্না, গেরাম, গিন্নি, পেন্নাম, এগুলো আমাদের অর্ধ তৎসম শব্দ। সো জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। জিজিবিষা শব্দটি দিয়ে কি বোঝায়? বেঁচে থাকার ইচ্ছা। জিজিবিষা শব্দটি দিয়ে কি বোঝায়? বেঁচে থাকার ইচ্ছা। জিজিবিষা শব্দটি দিয়ে কি বোঝায়? বেঁচে থাকার ইচ্ছা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে সর্বাঙ্গ যোগ ইন। ইন বানানে দীর্ঘই। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি।
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভীলক বৃত্তি। অনুনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। অনুনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। অনুনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। শরতের শিশির বাগধারাটির অর্থ কি? সুসময়ের বন্ধু। শরতের শিশির বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। শরতের শিশির বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ একমাত্র সন্তান। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ একমাত্র সন্তান। প্রসিত ভর্তৃকা শব্দটির অর্থ কি? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। প্রসিত ভর্তৃকা শব্দটির অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। প্রসিত ভর্তৃকা অর্থ হচ্ছে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। বাকি ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। কারক শব্দটির অর্থ কি? কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। সো বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের বা অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। নামপদ শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যোগে গঠিত পদকে নামপদ বলে। যদি নামপদ সম্পর্কে জানতে চান, সেটা হচ্ছে শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যোগে যে গঠিত হয় সেই পদটাই হচ্ছে নামপদ। নামপদকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন বিশেষণ, সর্বনাম ও অব্যয়। তো বেসিক্যালি আমার বাক্যের ক্রিয়াপদের সাথে এই ক্রিয়াপদের সাথে নামপদ বলতে হচ্ছে এই বিশেষণ, সর্বনাম, অব্যয়ের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক, বা বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? পর্তুগিজ। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? পর্তুগিজ। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? পর্তুগিজ। কোন শব্দ যুগল বিপরীতার্থক নয়, ঐচ্ছিক, অনাবশ্যিক? বিপরীতার্থক নয় হচ্ছে ঐচ্ছিক আর অনাবশ্যিক, কারণ ঐচ্ছিকের বিপরীত হচ্ছে আবশ্যিক। ঐচ্ছিক মানে কি? মানে হচ্ছে আমার ইচ্ছে অনুযায়ী আমি কাজটি করতে পারবো, আর আবশ্যিক মানে এই কাজটা আমাকে অবশ্যই করতেই হবে, আমার মানে অন্য কোনো উপায় নেই। সো এটা হচ্ছে একজন অপোজিট, যে একটা আমি ইচ্ছা মতো করতে পারতেছি আর একটা আমি বাধ্য হচ্ছি। সো ঐচ্ছিকের বিপরীত আবশ্যিক, ঐচ্ছিকের বিপরীত অনাবশ্যিক না, এটা সমার্থক হয়ে যায়। তাই যেটা জিজ্ঞাসা করছে যে আমার শব্দযোগের বিপরীতার্থক নয় কোনটি, নয় হচ্ছে এটা। আর বাকিগুলি যে কুটিল, সরল, এটা ঠিক আছে। কম, বেশি, এটা বিপরীতার্থক। কদাচার, সদাচার, এটাও বিপরীতার্থক, শুধু এটাই সমার্থক। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে, সকাল বেলায় শরতে পাকানো বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? যোগাযোগ। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যাবেলার দ্বীপ জ্বালার আগে, সকাল বেলায় শরতে পাকানো বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? যোগাযোগ। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে, সকাল বেলায় শরতে পাকানো বাক্যদ্বয় কোন রচনার থেকে উদ্ধৃত? যোগাযোগ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা। মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস একটি কালো মেয়ের কথা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসের বিষয় হচ্ছে দেশভাগ। কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের
নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই চরণ দুটি রচয়িতাকে মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চরণ দুটির রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই চরণ দুটির রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? প্রাচীন যুগের কবি নন হচ্ছেন রমণীপাদ। প্রাচীন যুগের কবি নন হচ্ছেন রমণীপাদ। প্রাচীন যুগের কবি নন রমণীপাদ। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় হচ্ছে ময়মনসিংহ গীতিকা। পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় ময়মনসিংহ গীতিকা, কারণ ময়মনসিংহ গীতিকা হচ্ছে একটি বাংলা লোকগীতির একটি ভাগ। বাংলাদেশে লোকগীতিগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটি নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, আর একটি হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে এবং তার সম্পাদনা করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। আর পুঁথি সাহিত্যের অন্তর্গত হচ্ছে ইউসুফ জোলেখা, যেটি ইউসুফ জোলেখা, তারপর পদ্মাবতী, এই যে পদ্মাবতী, আর হচ্ছে লাইলি মজনু কাব্যের রচয়িতা। কাব্যের রচয়িতা যথাক্রমে লাইলি মজনু আর হচ্ছে লাইলি মজনু, এগুলো হচ্ছে পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য হচ্ছে ইউসুফ জুলেখা, পদ্মাবতী, লাইলি মজনু। আর ময়মনসিংহ গীতিকা হচ্ছে আমাদের লোকগীতিকা। পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় হচ্ছে আমাদের ময়মনসিংহ গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষার সম্পর্ক আছে? ব্রজবুলি। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষার সম্পর্কিত? ব্রজবুলি। জসীমউদ্দীনের রচনা কোনটি? যাদের দেখেছি। জসীমউদ্দীনের রচনা যাদের দেখেছি। জসীমউদ্দীনের রচনা যাদের দেখেছি। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? 1921 সালে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি লেখেন, আর তা 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। সো এটি হয়েছে 1922 সালে, আর এখানে 1922 সালে অপশন ছিল না। সো বিদ্রোহী কবিতাটি লেখেন, বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতা হচ্ছে বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং সেটি হয় হচ্ছে 1922 সালে। 1922 সালে বিদ্রোহী কবিতাটি প্রথম 1922 সালে প্রকাশিত হয় বিজলি পত্রিকায়। আর এই কবিতাটি তার প্রথম প্রকাশিত অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা। ওকে, অগ্নিবীণা কাব্যে মোট, এটা আবার কোশ্চেন আসে যে অগ্নিবীণা কাব্যে মোট কতটি কবিতায় স্থান পেয়েছে? 12টি। অগ্নিবীণা কাব্যে মোট কতটি কবিতায় স্থান পেয়েছে? মোট 12টি। সো বিদ্রোহী কবিতা কবে প্রকাশিত হয়? 1922 সালে। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা হাসান আজিজুল হক। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা হাসান আজিজুল হক। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার আলতাফ মাহমুদ। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার আলতাফ মাহমুদ। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন জহির রায়হান। লেট দেয়ার বি লাইট এই বিখ্যাত ছবিটি পরিচালনা করেন জহির রায়হান। শুদ্ধ বানান হচ্ছে অধোগতি। অধোগতি স্বরেও ধ ওকার গ তয় রসইকার অধোগতি। স্বরেও ধ ওকার গ ত রসইকার অধোগতি।
স্বরেয় ধ ওকার গ ত রস্বইকার অধোগতি। বাংলা ব্যঞ্জন বর্ণমালায় ম অক্ষরটি পূর্বের পঞ্চম অক্ষরটি কি? আচ্ছা, ম এর পূর্বের অক্ষর হচ্ছে দন্ত ন, মানে এই যে। আচ্ছা, পূর্বের পঞ্চম অক্ষরটি কি? পূর্বের পঞ্চম, আচ্ছা পূর্বের পঞ্চম অর্থাৎ দন্ত ন যেখানে আছে তার থেকে 5টি বর্ণ আগে, 1 2 3 4 5। বাংলা ব্যঞ্জন বর্ণমালায় ম অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষর, এখানে তো আমরা মূর্ধন্য দেখতে পাচ্ছি। আচ্ছা সরি, ম তো এখানে, আমি দন্ত ন থেকে ধরতেছি, ম তো এই জায়গায়। হ্যাঁ, ম থেকে আগে 1 2 3 4 5। হ্যাঁ ঠিক আছে, ম এখানে ম এর আগে 5টি বর্ণ, মানে ম এর পূর্বে 5 নম্বর বর্ণ হচ্ছে আমাদের দন্ত ন। এগুলো হচ্ছে লিখে মানে সিরিয়াল করতে হবে, অথবা হাতে গুনে আপনারা সিরিয়াল করে নেবেন। কোন শব্দগুচ্ছ শুদ্ধ, আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি? শব্দগুচ্ছ শুদ্ধ, বানান শুদ্ধ, আবশ্যক, স্বরেয়া ব, তালবস্য, জফলা ক। আবশ্যক, ঠিক আছে, স্বরেয়া ব, তালবস্য, জফলা ক, আবশ্যক। এরপর মিথস্ক্রিয়া, গীতালি। গীতালি বানানো হচ্ছে গয় দীর্ঘইকার, ত আকার, লয় রস্বইকার, আর মিথস্ক্রিয়াতে দুটোতেই রস্বইকার। তো এটা হচ্ছে আমাদের সঠিক। তো এখানেই হচ্ছে আমাদের সমাধানটি শেষ হয়ে যাচ্ছে এই বিসিএস এর প্রশ্নে। তো আজকের পড়াটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও লাইক দিয়ে দিবেন, তাহলে আপনারা ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন এভাবে ভিডিও দেখে পড়াগুলো পড়ে নেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।